তালাকের 5 দিন পর আমার সাবেক শাশুড়ি নাস্তার ঘরে দরজায় দাঁড়িয়েছিলেন, 2 হাতে কফির মগ ধরা, যেন এই রান্নাঘরই নয়, এই বাড়ির বাতাসটাও তারই। তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। আমি খালি পায়ে, লেঙ্গিস পরা, চুল বাঁধা, টেবিলে বসে কন্ট্রাক্টের বিল দেখছিলাম। টেবিলটা আমি নিজেই কিনেছিলাম, নিজের টাকায়। তারপর ঠান্ডা কাটা কাটা গলায় বললেন, তুমি এখানে? এখানে কেন? ঘরটা হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। বাইরে বৃষ্টি পড়ছিল, বড় জানালায় টুপটাপ শব্দ হচ্ছিল। ভেতরে শুধু ফ্রিজের মৃদু শব্দ আর হলওয়েল পুরনো ঘড়ির টিকটিক। সিঁড়ি দিয়ে নামতে থাকা আমার সাবেক স্বামী ট্রেভ হেলেন মাঝপথেই থেমে গেল। আমি শান্তভাবে হাসলাম, কলমটা টেবিলে রেখে বললাম, কারণ এই বাড়িটা আমার টাকায় কেনা। আমার সাবেক শাশুড়ি ডায়ান হেলেন মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, যেন কেউ তার মুখ থেকে রং টেনে বের করে নিয়েছে। ট্রেভো থেমে গেল। তার ছোট বোন ভ্যানেসা ট্রেস্ট নিতে যাচ্ছিল, হাতে মাঝপথে নামিয়ে নিল। না, ড্রায়ান প্রথমে বললেন, একটু কাপা গলায়, এটা মজা করার বিষয় না। আমি শান্তভাবে বললাম, আমি মজা করছি না। ট্রেভর তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মেগান, সে কড়া গলায় বলল, এখন এসব শুরু করো না। আমি তার দিকে ঘুরে তাকালাম। এখন নাকি 2 বছর আগে, যদি তুমি আমাকে অনুরোধ করেছিলে আমার সেভিংস থেকে টাকা তুলে দিতে যাতে আমরা এই বাড়িটা কিনতে পারি, নাকি গত গ্রীষ্মে যখন তোমার মা প্রতিটা ডিনার পার্টিতে এটাকেও ট্রেভেলের পারিবারিক বাড়ি বলে পরিচয় করাতেন? ড্রায়ানের মুখ খুলল, আবার বন্ধ হয়ে গেল। টেবলের চেয়ারে শক্ত হয়ে গেল। বাড়িটা সাদা ইটের দেওয়াল, কালো জানালার পাল্লা, ছায়াটা বেডরুম, পেছনে সুইমিং পুল। দেখলেই বোঝা যায় এটা শুধু থাকার জায়গা না, এটা একটা স্ট্যাটাস দেখানো জিনিস। ট্রেভের পরিবার সবাই বিশ্বাস করত যে নিজের পরিশ্রম আর সাফল্যর এই বাড়ি কিনেছে। তারা গর্ব করে সবাইকে সেই গল্প বলতো, এতবার বলেছে যে নিজেরাই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু সত্যিটা অনেক সহজ আর কষ্টের। এই বাড়ি ডাউন পেমেন্ট প্রায় পুরোটাই এসেছিল আমার কাছ থেকে, আর সেই টাকা এসেছিল আমার বাবার মৃত্যুর ক্ষতিপূর্ণ থেকে। আমার বাবা এক ট্রাক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেই মামলা থেকে আমি যে টাকা পেয়েছিলাম, আমি সেই টাকায় এক মুহূর্তে ফিরিয়ে দিতাম। যদি বাবাকে ফিরে পেতাম, সেই টাকা আমি আলাদা অ্যাকাউন্টে রেখেছিলাম। ট্রেভর একসময় শপথ করেছিল সে কখনো সেই টাকা ছুঁবেও না। কিন্তু তালাকের পর সেই রান্নাঘরে দাঁড়িয়ে যখন তার মা আমাকে এমনভাবে দেখেছিলেন যেন আমি এখানে অযথার্থ অতিথি, তখন বুঝলাম তারা সবাই একটা সুবিধাজনক মিথ্যে গল্পর বিশ্বাস করে ফেলেছে। তাদের ধারণা ছিল বিয়ের শেষ মানেই আমি চুপচাপ চলে যাব, আর এই বাড়িটা তাদেরই থাকবে। টেভর তাচ্ছিল্যের হাসি হাসলো, তুমি তো ডিভোর্স পেপারে সাইন করেছো? আমি মাথা নাড়ালাম, হ্যাঁ করেছি। কিন্তু তুমি বোধহয় ঠিক মতো পরনি। ওটার সাথে আর একটা জিনিসও ছিল। ড্রায়ন কাপা গলায় জিজ্ঞেস করলেন, কি জিনিস? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, লিয়েন। এবার তার হাত কাঁপতে শুরু করলো, কারণ তখন একটা প্রশ্ন আর এটা ছিল না আমি কেন এখনো এই বাড়িতে আছি। প্রশ্নটা ছিল আসলে এই বাড়িটার মালিককে। ঘরের নীরবতা ছিল গভীর। ট্রেভর তার চোখের অজানা ক্রোধ আর হতাশা মিশ্র নিয়ে দাঁড়িয়ে, যেন বুঝতে পারছিল না আমি কিভাবে এত সহজ সাহস করলাম। ড্রায়ান কেবল হাত নাড়াচাড়া করে কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু
আমার দৃঢ় চাহনি তাকে থামিয়ে দিয়েছিল। ভ্যানেসা দূরে দাঁড়িয়ে সব দেখেছিল। সিদ্ধান্তহীনভাবে আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বাইরে বৃষ্টি শব্দ থেমে গেল, কিন্তু ঘরের উত্তেজনার তাপ আরও বাড়ছে। আমার পায়ের প্রতিটি ধাপ যেন ঘরের স্থিতায় আরও ভাঙন ঘটাচ্ছিল। আমি জানতাম তাদের অহংকার, তাদের আহাম্মরিকা সবই এখন আমার সামনে নড়বড়ে। ট্রেভর, আমি বললাম, তুমি এত বছর ধরে বিশ্বাস করেছো তুমি এই বাড়ি কিনেছো, কিন্তু বাস্তবতা হলো যে টাকা দিয়ে তুমি পরিশ্রম দেখিয়েছে তা আমার বাবার মৃত্যুর ক্ষতিপূর্ণ থেকে এসেছে। তুমি তা জানো না, অযথা জানতেও চাইনি। আর এখন তুমি আমাকে এখানে দেখে বিব্রতন, কারণ তুমি জানো না আমি এটা অধিকারী। ট্রেভরের চোখে অস্বস্তি। সে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু শব্দ বের হলো না। ড্রায়ান চিৎকারে বললেন, তুমি কি ভাবছো তুমি আমাদের লজ্জা দিচ্ছ? আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। লজ্জা না, আমি শুধু সত্য বলছি। আর সত্য হলো এই বাড়ি আমার। আমি এখানে আছি কারণ আমার অধিকার। আর তোমরা চাইলে আদালতেও প্রমাণ করতে পারো। কিন্তু যতক্ষণ না আমি চলে যাই, এই বাড়িটা আমার নিয়ন্ত্রণে থাকবো। তোমরা ভাবছে ভেবেছো আমি চুপচাপ চলে যাব। সেটা হবে না। আমি লড়ছি, আমি প্রতিশোধ নিচ্ছি, কিন্তু শুধু ক্ষোভ দেখানোর জন্য নয়। আমি নিজের অধিকার প্রতিষ্ঠান করছি। ট্রেভরের চোখ এক অদ্ভুত ভয় দেখা দিল। সে বুঝতে পারছিল এবার আর কোনো বাহ্যিক বল প্রমাণ করতে পারবে না। আমি প্রস্তুত। আমার হাতে সব কাগজ, সব প্রমাণ এবং সেই দৃঢ়তা যা তাদের সব স্বচ্ছন্দ ভাব ভেঙে দিয়েছে। ড্রায়ান আরেকবার চিৎকার করলেন, আমাদের পরিবারের মর্যাদা। আমি হেসে বললাম, পরিবারের মর্যাদা? তোমাদের সত্যি মনে হয় ধন আর স্ট্যাটাসের সেই মর্যাদা থাকে? তুমি সব সময় প্রচার করেছো আমি শুধুই অতিথি, কিন্তু বাস্তবতা হলো আমি টাকা দিয়েছি, এই বাড়ি, এই শান্তি, সবই আমার অর্জন। ট্রেভর চুপ। ড্রায়ন কাপা গলায় বললেন, কিন্তু তুমি কিভাবে এটা করতে পারলে? আমি ধীরে ধীরে ঘরের মধ্যে দিয়ে এগোলাম। আমি কোনো চরম দেখাচ্ছি না, আমি শুধু নিজের সত্য বলছি। আর যতক্ষণ না কেউ আমার অধিকার চ্যালেঞ্জ করে, আমি এখানেই থাকবো। তোমরা চাইলে আদালতে প্রমাণ করতে করো আমি প্রস্তুত। কিন্তু এখন আমি শাস্তি পেয়েছি, শান্তি পেয়েছি, এবং সেই শান্তি আমাদের চুপচাপ রেখেছে। ভ্যানেসা ঘরে ঢুকে চুপচাপ দাঁড়ালো। সে বুঝতে পারছিল এই মুহূর্তে কোনো স্পন্থায় দমানোর চেষ্টা করলেন পরিস্থিতি আরও খারাপ হবে। টেবল চুপ, ড্রায়ন চুপ। ঘরের মধ্যে কেবল আমার দৃঢ়তা, আমার সাহস আর বাস্তবতা প্রতিদ্বন্দ্বী। আমি জানতাম এবার কেউ সহজে আমাকে হটাতে পারবেন না। কারণ প্রতিশোধ মানে কেবল ক্ষতি করা নয়। প্রতিশোধ মানে নিজের সত্যকে প্রতিষ্ঠান করা, নিজের অধিকারকে রক্ষা করা। আর আমি তাই করেছি। রাত গভীর হতে শুরু করেছে। বাইরে সব চুপচাপ, আর বাতাসে ঠান্ডা ভিজে থাকা ধুলোর গন্ধ। কিন্তু ঘরের মধ্যে উত্তেজনা তাপ এমনভাবে ঘনীভূত হয়েছে যে মনে হচ্ছিল প্রতিটি শ্বাসে সাথে আকাশ ঝরে পড়েছে। কেবল তার চোখের অজানা ক্রোধ আর ভয়কে মিশিয়ে তাকিয়ে আছে। ড্রায়ান চুপচাপ দাঁড়িয়ে আছে, হাত বরাবর নড়াচড়া করছে, কিন্তু কেউ কেউ তা থামাতে পারছে না। ভ্যানেসা দূরে দাঁড়িয়ে নীরবতা সব দেখছে, সিদ্ধান্তহীন। আমি ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালাম, কলমটা হাতে নিয়ে কন্ট্রাক্টের বিল পর্যালোচনা করতে করতে বললাম, এইবার বুঝতে হবে এই বাড়ি কেবল তোমাদের নয়, ট্রেভল।
তুমি ভেবেছিলে ডিভোর্সের পর আমি চুপচাপ চলে যাব, কিন্তু না, আমি এখনও আছি, কারণ আমার অধিকার, আমার অর্থ এবং আমার বাবার স্মৃতি সবকিছুই আমার জন্য লড়ছে। ট্রেভর গলা শুকানো হয়ে গেছে। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দ বের হতে পারছে না। ড্রায়ন কাপা গলায় বললেন, তুমি কি জানো, তুমি আমাদের পরিবারের মর্যাদা লজ্জিত করেছো। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। মর্যাদা? তোমার তোমরা যে গল্প এতদিন প্রচার করেছো সেটা হলো মিথ্যে। আমি টাকা দিয়েছি, এই বাড়ি কিনেছি এবং এটার মালিক আমি। আর এই পর্যন্ত তোমরা যে অহংকার দেখিয়েছে তা আর কোনো প্রমাণ রাখে না। আমার সাহস আর দৃঢ়তা তোমাদের স্তব্ধ করেছে। ট্রেভলের চোখে অস্বস্তি। সে বোঝার চেষ্টা করেছিল, কিন্তু আর কোনো শব্দ বের হচ্ছে না। ড্রায়ন চুল কুঁচকাচ্ছে, কিন্তু তাদের ভয় আমার দৃঢ়তা থেকে থেমে গেছে। ভ্যানেসা দূরে দাঁড়িয়ে শুধু নীরব, বোঝার চেষ্টা করেছে কি ঘটেছে। আমি ধীরে ধীরে ঘরের মধ্যে হাঁটতে থাকলাম। আমার পায়ে প্রতিটি ধাপ যেন ঘরের স্থিতি স্থিরতায় ছেদ দিচ্ছে। তুমি ভেবেছিলে মেগান চুপচাপ চলে যাবে, কিন্তু আমি শুধু আমার অধিকার প্রতিষ্ঠান করেছি। আর যতক্ষণ না কেউ চ্যালেঞ্জ করে, আমি এখানেই থাকবো। আমি প্রতিশোধ নিচ্ছি, কিন্তু শুধু ক্ষোভ দেখানোর জন্য নয়। আমি নিজের সত্যকে স্থাপন করেছি। তোমরা চাইলে আদালতে প্রমাণ করো, আমি প্রস্তুত। ঘরে চুপচাপ ট্রেভল এবং ড্রায়ান দুজনে স্তব্ধ। ভ্যানেসা দূরে দাঁড়িয়ে সব দেখছে, বুঝতে পারছে পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে। আমি জানতাম প্রতিশোধ মানেই কেবল অন্যকে আঘাত দেওয়া নয়। প্রতিশোধ মানে নিজের অধিকার প্রতিষ্ঠা করা, নিজের মূল্য বোঝানো। আমি সেই সাহস পেয়েছি। আমার বাবার স্মৃতি, আমার অর্জন এবং আমার অধিকার সবই আমাকে শক্তি দিচ্ছে। ঘরের মধ্যে আমি শান্ত, কিন্তু বাতাসের উত্তেজনার টেবল চুপ, ড্রায়ন চুপ। আর আমি জানি এবার কেউ সহজে আমাকে হারতে হারাতে পারবেন না, কারণ আমি শুধু প্রতিশোধ নিচ্ছি না, আমি আমার সত্য প্রতিষ্ঠান করছি। পরে সকালটা আলাদা মনে হচ্ছিল। বৃষ্টি থেমে গেছে, বাতাসে ঠান্ডা কিন্তু পরিষ্কার ভেজা গন্ধ। কিন্তু ট্রেভর, ড্রায়ন এবং ভ্যানেসা ঘরের মধ্যে এখনও অস্থির। তাদের চোখ আতঙ্ক, হতাশ এবং চুপচাপ ক্রোধ সবাই মিশ্রিত। আর আমি শান্ত এবং দৃঢ়। জানি আজ আমার কল্পনা পরিকল্পনা বাস্তবায়নের দিন। আমি কফি কাপ হাতে নিয়ে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম। আমার চোখে কোনো সন্দেহ নেই, কোনো অনিশ্চয়তা নেই। এই বাড়িতে আমি শুধু অতিথি নয়, এই বাড়ি আমার অধিকার। আমি জানি আজ থেকে কেউ আমাকে হারাতে পারবে না। ট্রেভর হঠাৎ কণ্ঠটা শক্ত করে বলল, মেগান, তুমি এটা তুমি এটা আমি হাসলাম। ট্রেভর, এবার তোমার কথা শেষ। আমি এখানে আছি কারণ আমি চাই। আর এই বাড়ি, এই শান্তি, এই অধিকার সবই আমার। তোমরা চাইলে আদালতে প্রমাণ করতে পারো, কিন্তু এখন থেকে আমাকে সরানো সহজ হবে না। ড্রায়ন হঠাৎ চিৎকার করলেন, তুমি কি বোঝো? তুমি আমাদের পরিবারের মর্যাদা, আমাদের সম্মান। আমি ধীরে ধীরে ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে বললাম, মর্যাদা? তোমরা বহু বছর ধরে একটা গল্প প্রচার করেছো যা সত্য নয়। আমি শুধু সত্য বলছি। আমার বাবা, আমার অর্জন, আমার অর্থ সবকিছুই আমাকে শক্তি দিচ্ছে। আর তোমরা এখন বুঝতে পারছো আমি সহজেই হারাতে যাচ্ছি না। ভ্যানেসা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার চোখে কৌতূহল আর ভয় দুয়েই মিশ্রিত। সে জানতো এই মুহূর্তে কেউ কোনো সিদ্ধান্ত নিলেই ঘরের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে যাবে।
আমি টেবিলের দিকে গিয়ে কলমটা হাতে নিয়ে কন্ট্রাক্টের বিল আবারও দেখলাম। এবারে শুধু একটি সম্পদ নয়, বললাম, এটা আমার পরিশ্রমের ফল, আমার বাবার স্মৃতি এবং আমার অধিকার। আর আমি এখান থেকে যাইনি, কারণ কেউ যদি আমার অধিকার লঙ্ঘন করতে চায় আমি লড়ব। টেভন কাপা গলায় বলল, মেগান, তুমি কি বোঝো কি করছো? আমি দৃঢ়ভাবে বললাম, বুঝেছি, আমি জানি। আর এখন তোমার কাজ শুধু লক্ষ্য করা, কারণ প্রতিশোধ মানে কেবল ক্ষতি করা নয়, প্রতিশোধ মানে নিজের সত্যকে প্রতিষ্ঠান করা। আর আমি সেটাই করছি। ঘরের মধ্যে নীরবতা ঘনীভূত হলো। সবাই বুঝতে পারলো এবার আর কোনো অহংকার, কোনো ধন সম্পদ, কোনো প্রভাব আমাকে সরাতে পারবে না, কারণ আমার হাতে আছে আইন, বাস্তবতা এবং এক আদম্য সাহস। এবং আমি জানতাম এর থেকে শুরু, এই বাড়িতে আমি একমাত্র নিয়ন্ত্রণকারী। ট্রেভর এবং ড্রায়ান দুজনেই আমার শক্তির উপলব্ধি করতে শুরু করেছে। আর আমি শান্ত, কারণ সত্যি প্রতিশোধ মনে শুধুই অন্যকে দমন করা নয়, নিজের অধিকার প্রতিষ্ঠান করা, নিজের শক্তি দেখানো। বেলা গড়িয়ে দুপুরে উঠল, কিন্তু বাড়ি যেন এখনো স্থবিত। আলোয় প্রবেশ করলেও ঘরের মধ্যে অদ্ভুত উত্তেজনা কেবল বাড়ছিল। ট্রেভর, রায়ন, ভ্যানেসা তিনজনেই এক অদ্ভুত চুপচাপ দাঁড়িয়ে, বুঝতে পারছিলেন না আমার পরিকল্পনা পরবর্তীর ধাপ কী হবে। আমি ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে কাগজগুলো একবার আরও যাচাই করলাম। ডিভোর্স পেপার, ব্যাংক ট্রান্সফার, বাবার ক্ষতিপূর্ণ, সবকিছুর সম্পূর্ণ। চোখে কোনো দ্বিধা নেই। আমি জানতাম এবার আমার প্রতিশোধ চূড়ান্ত রূপ নিতে চলেছে। টেভন কণ্ঠ ঝাঁপিয়ে বলল, মেগান, তুমি কি সত্যি করতে যাচ্ছ? আমি তার দিকে তাকালাম, চোখে আদম্য দৃঢ়তা। হ্যাঁ টেভর, আমি করতে যাচ্ছি। আর তুমি এবং তোমার মা যারা এতদিন আমার অধিকার অস্বীকার করেছিল, সব কিছুই দেখতে হবে। আজ থেকে এই বাড়ি শুধুই আমার নিয়ন্ত্রণে। আর কেউ যদি এর মালিকানা চ্যালেঞ্জ করতে চায়, আমি প্রস্তুত। ড্রায়ন হঠাৎ চিৎকার করলেন, তুমি আমাদের লজ্জা দিচ্ছ। আমি শান্তভাবে বললাম, লজ্জা? আমি শুধু সত্য বলেছি। আমি চুপচাপ বলে যেতাম, কিন্তু তোমরাই সবই মিথ্যে বিশ্বাস করেছিলে যে আমি নীরব থাকব। না, আমি নীরব থাকব না। আমি প্রতিশোধ নেব, কিন্তু শুধু ক্ষতি করার জন্য নয়। আমি নিজের অধিকার প্রতিষ্ঠান করছি। আর এই ঘর, এই সম্পদ আমার। ট্রেভন চুপ, ড্রায়ন চুপ, ভ্যানেসা দূরে দাঁড়িয়ে নীরব। ঘরের মধ্যে নীরবতা এমন যে প্রতিটি শব্দ, প্রতিটি শ্বাস এবং প্রতিটি পদক্ষেপ যেন প্রতিধ্বনিত করেছে। আমি ধীরে ধীরে ঘরের মধ্যে হাঁটতে থাকতাম। প্রতিশোধ মানে কেবল অন্যকে আঘাত করা নয়, প্রতিশোধ মানে নিজের শক্তি দেখানো, নিজের মূল্য প্রতিষ্ঠান করা। আর আমি আজ সেটাই করছি। আমার বাবা, আমার অর্জন, আমার অর্থ, সব কিছুই আমাকে শক্তি দিচ্ছে। আর আজ তোমরা বুঝতে পারছো, আর কেউ আমাকে সহজে হারাতে পারবে না। ট্রেভর ট্রেভরের চোখ ভয়, ড্রায়নের মুখ ফ্যাকাশে। তারা জানে, তারা যা কখনো ভেবেছে আমি চুপচাপ চলে যাব, সেটা কখনো হবে না। আর আমি শান্ত, কারণ সত্যি প্রতিশোধ মানে শুধু অন্যকে দমন করা নয়, প্রতিশোধ মানে নিজের অধিকার প্রতিষ্ঠান করা, নিজের শক্তি দেখানো। আমি জান জানালার দিকে তাকালাম। বাইরের সূর্যের আলো ভিজে উঠেছে, যেন নতুন দিনের প্রতীক। আমার চোখে এক অদম্য সাহস, যা আর কেউ বন্ধ করতে পারবে না। টেবল এবং ড্রায়ং বুঝতে পারছে আজ থেকে এই বাড়ি আমার। আর আমি এখানে চুপচাপ বসে থাকব। ধীরে ধীরে তাদের অহংকার এবং মিথ্যাচারকে চূর্ণ করে দিচ্ছে।
বন্ধুরা, আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রতিশোধ 1 থেকে 3 সমাপ্ত।